শ্বেত রক্তকণিকা যদি বলি, শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট এটার কোনো নির্দিষ্ট আকার আকৃতি না, মানে নেই। প্রতিনিয়ত কি করে এরা এদের যে আকার আকৃতি সেটার পরিবর্তন ঘটায়। ঠিক আছে, শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই। এবং এখানে দেখো হিমোগ্লোবিন থাকে না। হিমোগ্লোবিন না থাকার কারণে এটা কোনো রং নেই। এবং এমসিকিউ যে কোশ্চেনটা দেখো এইটা আসে পরীক্ষায়, শ্বেত রক্তকণিকার গড় আয়ু কতদিন একজন বলো? গড় আয়ু হ্যাঁ 1 থেকে 15 দিন। এবং অনেক সময় যে ডাব্লিউবিসি, যে এখানে দেখো ডাব্লিউবিসি, এটার হচ্ছে পূর্ণরূপ কি এটা লিখতে আসে। তাহলে ডাব্লিউবিসির পূর্ণরূপ হচ্ছে হোয়াইট ব্লাড সেল। ঠিক আছে, তোমার বইতে যেটা আছে তুমি সেটাই লিখবা। এবং দেখো যে শ্বেত রক্তকণিকার সংখ্যা লোহিত রক্তকণিকার থেকে কম। বলো। পরীক্ষা দেওয়ার পর স্যার ভূগোল হলে স্যার দেখবো কিভাবে কোনটা সঠিক অ্যানসার। আচ্ছা, এরপর থেকে সবগুলো দেখতে পাবা, আমি সেই অপশন দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, ওকে স্যার। এরা দেখো অ্যামিবার মতো, এই শ্বেত রক্তকণিকা কি করে অ্যামিবার মতো দেহের আকার আকৃতি সবসময় পরিবর্তন ঘটায়। অর্থাৎ আমি একটু যদি এখানে দেখাই তাহলে এই যে এরকম হয়, তোমাদের আমি একটু দেখাই। হ্যাঁ, এই যে অ্যামিবা এরকম একটা প্রাণী আছে, তোমরা 6 বা 7 যখন পড়ছো দেখছো এরকম একটা প্রাণী ছিল অ্যামিবা, এই প্রাণীটার নাম। তো এই প্রাণীটা কিন্তু এই যে এইগুলোকে বলা হয় ক্ষণপদ। এই ক্ষণপদ কিন্তু সে যখন তখন মানে পরিবর্তন করে ফেলে। তো এই শ্বেত রক্তকণিকা কি করে জীবাণু, এই যে এই জীবাণুগুলোকে ভক্ষণ করার জন্য এরাও প্রতিনিয়ত কি করে এই অ্যামিবার মতো দেহের আকার আকৃতি পরিবর্তন করতে পারে। যেহেতু আকার আকৃতি যে কোনো মুহূর্তে পরিবর্তন করা লাগে জীবাণু ধ্বংসের জন্য, এই জন্য এদের নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই। তাহলে যদি বলা হয় যে ডাব্লিউবিসির রং কি, উত্তর কি হবে? এদের নির্দিষ্ট কোনো রং নেই। তারপরে যদি বলা হয় ডাব্লিউবিসির পূর্ণরূপ কি, তাহলে ডাব্লিউবিসির পূর্ণরূপ হচ্ছে হোয়াইট ব্লাড সেল। ঠিক আছে। এরপর যদি বলা হয় এই শ্বেত রক্তকণিকার গড় আয়ু কয়দিন বলো একজন? 1 থেকে 15 দিন। তো এইগুলোই কিন্তু আগামীকালকের যে পরীক্ষাটা নেব সেখানে দিয়ে দেবো, এখনই ক্লাসের মধ্যেই পড়া শেষ করে ফেলবা। শ্বেত রক্তকণিকাগুলো রক্তরসের মধ্য দিয়ে নিজেরাই চলতে পারে। শ্বেত রক্তকণিকা কিসের মধ্য দিয়ে চলাচল করে? রক্ত রসের মধ্য দিয়ে। এবং রক্তজালিকার প্রাচীর ভেদ করে টিস্যুর মধ্যে প্রবেশ করতে পারে। এখন একজন বলো তো টিস্যু কাকে বলে? টিস্যু কাকে বলে? যখন কতগুলো কোষ কি করে, যখন কতগুলো কোষ একই জায়গা থেকে উৎপত্তি লাভ করে আর সম্মিলিতভাবে একই ধরনের কাজ সম্পন্ন করে, তখন সেই কোষগুচ্ছকে বলা হয় টিস্যু। কি বুঝছো? যখন কতগুলো কোষ একই জায়গা থেকে উৎপত্তি লাভ করে একই ধরনের কাজ করে তখন সেই কোষগুচ্ছকে বলা হয় কি? টিস্যু। তো সেই টিস্যুর মধ্যেও কিন্তু এরা প্রবেশ করতে পারে। তো দেহের বাহিরের জীবাণু দ্বারা আক্রান্ত হলে দ্রুত শ্বেত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি ঘটে। তো ধরো শরীরের মধ্যে বা শরীরের বাহিরেও যদি ইনফেকশন হয়েছে এরকম কোনো জায়গায় যদি জীবাণু প্রবেশ করে, তো শ্বেত রক্তকণিকা কি করে দ্রুত সেই সংক্রমিত স্থানে যায়, সেখানে সংখ্যা বৃদ্ধি ঘটায়। যদি তুমি দেখো যে যাদের বাড়ি ঢাকায়, তো যদি দেখো যে কোনো জায়গায় এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা একটা মানুষ মারা গেছে, তো এই রকম জায়গাগুলিতে কি হয় আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে ওখানে তোমার প্রচুর পুলিশ মোতায়েন করে, ঠিক না? তো পুলিশ মোতায়েন করলে কি হয়, ওইখানে যে শত্রুপক্ষ কি করে আর আক্রমণ করতে পারে না। তো যখনই দেখে শরীরের ভিতরে ওরকম কোনো দুর্ঘটনা জনিত কারণে ইনফেকশন বা অন্যান্য কোনো সমস্যা হয়েছে, তো সেই ক্ষেত্রে কি হয় শরীরের ভিতরে এই শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায়। বেড়ে গেলে কি হয় জীবাণুগুলো কি করে প্রতিহত করে বেড়ে যাওয়ার মাধ্যমে। তারপরে কি বলা হচ্ছে যে মানবদেহের প্রতি ঘন মিলিলিটার রক্তে 4 থেকে 10,000 রক্তকণিকা থাকে। কতটুকু থাকে বলো? প্রতি ঘন মিলিলিটার, হ্যাঁ 4 থেকে 10,000 হ্যাঁ শ্বেত রক্তকণিকা থাকে। এবং অসুস্থ যারা হয়, অসুস্থ হলে তাদের শরীরে কি হয় এটার পরিমাণ বেড়ে যায়। যে সকল মানুষগুলো অসুস্থ হয়
তাদের শরীরে শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে যায়, কারণ রোগের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তুলতে হয় এই জন্য। স্তন্যপায়ীদের রক্তকোষগুলোর মধ্যে শুধু শ্বেত রক্তকণিকায় ডিএনএ থাকে। এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা তথ্য। তাহলে স্তন্যপায়ীদের যে রক্তকোষগুলো আছে এদের মধ্যে শুধুমাত্র এই ডাব্লিউবিসিতেই ডিএনএ থাকে। আর এখন আমার কোশ্চেন হলো যে লোহিত রক্তকণিকায় কি, পরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস কি থাকে না থাকে না? নিউক্লিয়াস থাকে না। পরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস কি থাকে নাকি থাকে না? উত্তর হবে থাকে না। আচ্ছা, প্রকারভেদ দেখো যে গঠনগতভাবে এবং সাইটোপ্লাজমের দানার উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে শ্বেত রক্তকণিকাকে দুই ভাগে ভাগ করা যায়। শ্বেত রক্তকণিকাকে কয় ভাগে ভাগ করা যায়? শ্বেত রক্তকণিকাকে দুই ভাগে ভাগ করা যায়। আমি যদি পরীক্ষায় আগামীকাল কোশ্চেন দিই, পারা যাবে? একটা হচ্ছে দানাবিহীন, তুমি বাংলাটা পড়ো, একটা হচ্ছে দানাবিহীন আর একটা হলো দানাদার। ইউরিয়া সার দেখছো? ইউরিয়া সার, ওই যে ন্যাপথলিনের যে দানা, তো একটাতে কি থাকে? দানা থাকে আর একটা দানা থাকে না। তাহলে দানাদার একটা আর অদানাদার একটা। এবার আবার এদেরকেও আবার কতগুলো ভাগে ভাগ করা যায় দেখো। এ শব্দের অর্থ হচ্ছে অ্যাবসেন্ট, এ গ্র্যানুলার মানে অদানাদার। তো এ গ্র্যানুলোসাইট মানে দানা নাই, দানাবিহীন। তো এখানে দেখো এই ধরনের শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজম দানাহীন এবং স্বচ্ছ। এ গ্র্যানুলোসাইট শ্বেত রক্তকণিকা কয় ধরনের বলো? অদানাদার শ্বেত রক্তকণিকা হচ্ছে দুই ধরনের। এই যে একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা হলো মনোসাইট। ঠিক আছে, তাহলে নামগুলি এখনই মুখস্থ করে ফেলো। যদি বলা হয় অদানাদার শ্বেত রক্তকণিকা কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে কি লিম্ফোসাইট আর একটা হলো মনোসাইট। তাহলে দেহের এইগুলো কোথায় পাওয়া যায়? লিম্ফ নোড, টনসিল, প্লিহা, এই অংশে এগুলো তৈরি হয়। তাহলে এই তিনটা নাম পড়তে হবে যে অ্যাগ্রানুলোসাইট শ্বেত রক্তকণিকা কোথায় তৈরি হয়? লিম্ফ নোড, টনসিল এবং প্লিহা, এইগুলো দিয়ে বহুপদী কোশ্চেন আসবে। লিম্ফোসাইট গুলো বড় নিউক্লিয়াস যুক্ত। দেখো লিম্ফোসাইট গুলো বড় নিউক্লিয়াস যুক্ত এবং ছোট কণিকা। তো আমি যদি এখানে একটু দেখাই, এইটা খেয়াল করো, এই যে এইটা, এই যে দেখো কোষটা ছোট কিন্তু এর ভিতরে নিউক্লিয়াসটা দেখো বড়। খেয়াল করছো? তাহলে লিম্ফোসাইট গুলো হচ্ছে বড় নিউক্লিয়াস যুক্ত এবং ছোট রক্তকণিকা। তাহলে এর ভিতরেরটাই যে এইটা হলো নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসটা দেখো অনেক বড় কিন্তু কোষটা আবার ছোট। কি বুঝছো? আচ্ছা, এখন আমরা পরেরটা দেখি আবার কি বলছে যে মনোসাইট ছোট ডিম্বাকার এবং মনোসাইট, যেটা আমরা মনোসাইটটা লক্ষ্য করি, এই যে এই মনোসাইটটা দেখো এটা আবার কিন্তু আকারে বড়, তাই না? ওটার থেকে একটু দেখো বড়। যে মনোসাইট ছোট ডিম্বাকার এবং বৃক্কাকার নিউক্লিয়াস বিশিষ্ট। তো আগেরটার যে নিউক্লিয়াসটা যদি দেখো, নিউক্লিয়াসটা ছিল বড়, এটা নিউক্লিয়াসটা ছিল বড়, আর এটার তুলনা যদি করি তাহলে সেই তুলনায় নিউক্লিয়াসটা ছোট। এবং নিউক্লিয়াসের আকারটা যদি আমরা দেখি কিডনির মতো, তাই না? তাহলে যদি বলা হয় মনোসাইটের নিউক্লিয়াসের আকার কিসের মতো? কিডনি বা বৃক্কের মতো। আর ডিম্বাকার নিউক্লিয়াস বিশিষ্ট। আর লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে। এই লিম্ফোসাইটের কাজ হচ্ছে কি অ্যান্টিবডি তৈরি করা। এই যে আমরা যে এখন ভ্যাকসিন দিচ্ছি না, এই ভ্যাকসিন দেওয়ার উদ্দেশ্য কি? এই ভ্যাকসিন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করা। কি বুঝছো? এই যে দেখো লিম্ফোসাইট কি করে? অ্যান্টিবডি তৈরি করে। আর অ্যান্টিবডির কাজ হচ্ছে বাইরে থেকে যে জীবাণুগুলো যায় অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। অ্যান্টিবডি দ্বারা দেহে প্রবেশ করা জীবাণু কি হয়? ধ্বংস হয়। আমরা যে টিকা দিই, টিকা দেওয়ার প্রধান উদ্দেশ্যই হলো শরীরে অ্যান্টিবডি তৈরি করা। আর অ্যান্টিবডির কাজ হলো নির্দিষ্ট জীবাণুগুলোকে ধ্বংস করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়া। তো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মনোসাইট ফ্যাগোসাইটোসিস। এই যে দেখো মনোসাইট যেটা, সেটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় মূল জিনিসটা তুমি শিখে নাও যে এই প্রক্রিয়ায় জীবাণুগুলো কি করে, মানে জীবাণুগুলোকে খেয়ে ফেলে। এরপর আসলো গ্র্যানুলোসাইট। গ্র্যানুলো হচ্ছে দানাদার। তাহলে
দানাদার যে শ্বেত রক্তকণিকা সেটা কয় ধরনের? 3 ধরনের, নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। গ্র্যানুলোসাইট, আচ্ছা গ্র্যানুলোসাইট আর অ্যাগ্র্যানুলোসাইট এই দুইটার মধ্যে বানান কোনটা বড়? বানান বড় কোনটা, গ্র্যানুলোসাইট নাকি অ্যাগ্র্যানুলোসাইট? তাহলে যেটার বানান বড় সেটা হচ্ছে কম কম প্রকারভেদ, এটা মনে রাখবা। যেটা বানানটা বড় সেটা হচ্ছে কম প্রকারভেদ, আর যেটা বানান ছোট সেটা বেশি। ছোট মরিচে ঝাল বেশি, এবার বুঝছো? মনে রাখার জন্য পরীক্ষার সময় কোনটা 3 প্রকার কোনটা 2 প্রকার এরকম ভুল হয়ে যেতে পারে। তাহলে যেটার বানানটা ছোট গ্র্যানুলোসাইট, সেটার সংখ্যা হচ্ছে দেখো কয়টা? 3 ধরনের, নিউট্রোফিল, ইওসিনোফিল আর হচ্ছে কি বেসোফিল। মনে থাকবে? আচ্ছা, নিউট্রোফিল দেখো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। নিউট্রোফিল ছোট আকারের দানাদার শ্বেত রক্তকণিকা, এরা হচ্ছে কি করে? জীবাণুগুলোকে খেয়ে ফেলে, ভক্ষণ করার মাধ্যমে মেরে ফেলে। এবং এরা কি করে? রক্তের মধ্যে, মনে রাখবা, রক্তের মধ্যে যখন জীবাণুগুলো থাকে তখন নিউট্রোফিল সেগুলোকে খেয়ে ধ্বংস করে ফেলে। আর যখন হচ্ছে আমাদের পেশির মধ্যে, টিস্যুর মধ্যে যখন থাকে সেগুলোকে আবার ধ্বংস করে ম্যাক্রোফেজ নামক শ্বেত রক্তকণিকা। তো আমি আসতেছি, ইওসিনোফিল এবং বেসোফিল হিস্টামিন, ইওসিনোফিল এবং বেসোফিল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, যা দেহে কি করে? অ্যালার্জি প্রতিরোধ করে। কি বোঝা গেছে? তো যখন কেউ দেখবা যে বেগুন অথবা চিংড়ি অথবা ইলিশ খায়, তখন কি হয়? তার দেহের ভিতরে এই হিস্টামিন বেড়ে যায়। বেড়ে গেলে কি হয়? তখন এই দুইটা বিক্রিয়া করে হিস্টামিনের মাত্রা বাড়িয়ে দেয়, তখন হচ্ছে গা হাত পা চুলকায়, এই যে অ্যালার্জি হয়। তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার দেখবা কি করে? যে ওই যে কি বলে এটা, হিস্টাসিন ট্যাবলেট দেয়। হিস্টাসিন ট্যাবলেট খেলে কি হয়? এটার পরিমাণ কমে যায়, আর তখন হচ্ছে মানুষ কি হয়? যে তোমার অ্যালার্জি থেকে রক্ষা পায়। আর বেসোফিল যেটা, সেই বেসোফিল কি করে? হেপারিন তৈরি করে। এইগুলি পরীক্ষায় দিব আগামীকালকে। বেসোফিল কি করে? হেপারিন তৈরি করে। আর এই হেপারিন কি করে? আমাদের রক্তনালীর ভিতরে, শরীরের ভিতরে দেখবে যে ধমনী শিরার মধ্যে রক্ত চলাচল করে কিন্তু জমাট বাঁধে না। ওই রক্তটা যখন দেহের বাহিরে চলে আসে কিছুক্ষণ পরে দেখো জমাট বেঁধে যায়, তাই না? তো হেপারিনের কাজ হচ্ছে রক্তনালীর ভিতরে রক্তকে জমাট বাঁধতে না দেয়া। যদি রক্তনালীর ভিতরে রক্ত জমাট বেঁধে যায় তখন কিন্তু মানুষ মারা যাবে। কি বোঝা গেছে? এরপরে যেটা আসলো সেটা হচ্ছে অনুচক্রিকা। ইংরেজিতে এদেরকে প্লাটিলেট বলা হয়। এই যে এখন যে ডেঙ্গু রোগ হচ্ছে, ডেঙ্গু জ্বর, এই তার সাথে কিন্তু এই প্লাটিলেটের সম্পর্ক আছে। তো এগুলো দেখি কেমন? গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, অথবা রড আকারের হতে পারে। এই 3টা আকার দিয়ে কোশ্চেন আসবে, বহুপদী সমাপ্তি সূচক। নিচের কোনটি সঠিক? 1 ও 2, 2 ও 3, 1, 2, 3 এরকম কোশ্চেন থাকে না? এগুলো আসবে। তো এদের কোথায় দেখা যায়? দেখো এদের যে সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজম হচ্ছে দানাদার, আর সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু থাকে কিন্তু নিউক্লিয়াস থাকে না। তাহলে প্রথমটাই আর শেষটাই, লোহিত রক্তকণিকায় আর অনুচক্রিকায় নিউক্লিয়াস থাকে না, শুধু শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। তো আয়ু দেখো কতদিন? অনুচক্রিকাগুলোর আয়ু হচ্ছে 5 থেকে 10 দিন, মনে রাখতে হবে। এবং পরিণত মানবদেহে প্রতি ঘন মিলিলিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা প্রায় 2.5 লাখ, এবং অসুস্থ দেহে এদের সংখ্যা আরো বেশি হয়। এই অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধায় সাহায্য করা। অনুচক্রিকার কাজ কি? রক্ত সঞ্চয় করা বা জমাট বাঁধানো। যদি রক্ত জমাট না বাঁধতো তাহলে সব রক্ত শরীর থেকে বের হয়ে যেত, বের হয়ে গিয়ে আমরা কি হতাম? মারা যেতাম। তো আঘাতপ্রাপ্ত হয়ে অনেক সময় কেটে যায়, সেখানকার অনুচক্রিকাগুলো সক্রিয় হয়ে ওঠে এবং অনির্দিষ্ট বা অনিয়ত আকার ধারণ করে এবং থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে। তারপরে এখান থেকে কি হয়? ফাইব্রিনের সুতা তৈরি করে।
বেশ কয়েকটা ধাপ অতিক্রম করে এই সুতাগুলো একটার সাথে আরেকটা যুক্ত হয়, যুক্ত হয়ে কি হয়, জালের মতো গঠন করে এবং সেই জালে লোহিত রক্তকণিকাগুলি আটকে যায় এবং কি হয়, রক্ত যে জমাট বাঁধার কৌশল মানে রক্তকে জমাট বাঁধিয়ে ফেলে। তো এটা মনে রাখতে হবে। এবং রক্ত জমাট বাঁধার ক্ষেত্রেও ভিটামিন কে এবং ক্যালসিয়ামও জড়িত থাকে। প্লাটিলেট তো থাকেই, অনুচক্রিকার সাথে ভিটামিন কে এবং ক্যালসিয়াম আয়ন কি করে, এই রক্ত জমাট বাঁধার কাজটা সাহায্য করে। এবং রক্ত জমাট বাঁধতে সময় লাগে 3 থেকে 4 মিনিট। কতটুকু সময় লাগে? 3 থেকে 4 মিনিট। যদি রক্তের মধ্যে অনুচক্রিকার অভাব থাকে তাহলে কি হয়, সহজে রক্তপাতটা বন্ধ হয় না, যার ফলে অনেক সময় রোগী কিন্তু মারা যেতে পারে। তো যেটুকু পড়ানো হলো এখন বলো, এটুকু বুঝতে অসুবিধা আছে কার? কি বোঝা গেছে? তো রক্তের কাজটা দেখো কি, রক্তের কাজ, রক্তের প্রধান যদি কাজ আমি বলি সেটা হচ্ছে অক্সিজেন পরিবহন। লোহিত রক্তকণিকা অক্সি হিমোগ্লোবিন রূপে কোষে অক্সিজেন পরিবহন করে। কি বোঝা গেছে? আমাদের যে শ্বসন কাজ, শ্বসন প্রক্রিয়াটা সেটা কিন্তু সম্পন্ন করছে কে, এই মানে তোমার লোহিত রক্তকণিকা। হ্যাঁ, তারপরে কার্বন ডাইঅক্সাইড অপসারণেও সাহায্য করে রক্ত। তারপর আমরা যে খাদ্য উপাদানগুলি গ্রহণ করি, বিভিন্ন ধরনের খাবার খাই, সেই খাবারের যে মূল উপাদান সেটাও কিন্তু রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। তারপরে যে হরমোন, ঠিক আছে, হরমোনও কিন্তু এই রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। তারপরে দেহের তাপের সমতা রক্ষা করে, ঠিক আছে, দেহের যে নির্দিষ্ট তাপমাত্রা সেটা বজায় রাখতেও কিন্তু সাহায্য করে এই রক্ত। তারপরে আমরা জানি দেহের অভ্যন্তরে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে কি হয়, দূষিত পদার্থ উৎপন্ন হয়। সেই দূষিত পদার্থগুলো কি করে, রক্ত কিডনিতে নিয়ে যায়, কিডনি ফিল্টার করে সেটা কি করে, দেহ থেকে নিষ্কাশনে সাহায্য করে। তাহলে বর্জ্য অপসারণেও রক্ত কিন্তু ভূমিকা পালন করে। হরমোনের কথা আমরা বললাম যে হরমোন রক্তের সাথে মিশে বিভিন্ন জায়গায় দেহে ছড়িয়ে পড়ে এবং সেখানে কাজগুলি সম্পন্ন করে। তো হরমোন পরিবহনেও রক্ত সাহায্য করে। তারপরে একটু আগে আমরা বললাম যে অ্যান্টিবডি তৈরি করে, ঠিক আছে। তারপরে ওই যে লিম্ফোসাইটের কথা বললাম। তারপরে এরা কি করে, যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুগুলোকে খেয়ে আমাদের রক্ষা করে। কি বোঝা গেছে? তারপরে রক্ত জমাট বাঁধার মাধ্যমে রক্ত তঞ্চন করে, অর্থাৎ রক্ত জমাট বাঁধার মাধ্যমে আমাদের দেহের রক্তক্ষরণটা বন্ধ করে ফেলছে, যার ফলে আমরা বড় ধরনের ক্ষতির হাত থেকেও কিন্তু রক্ষা পাচ্ছি। তো এটা কি বুঝছো যেটুকু পড়ানো হলো? যেটুকু পড়ানো হলো সেটুকু কি বুঝছো? তো এখন আমাকে একজন বলো যে শ্বেত রক্তকণিকাকে কয় ভাগে ভাগ করা যায়? প্রধানত 2 ভাগে। কি কি? আচ্ছা, যেটা অ্যাগ্রানুলার সেটা কয় প্রকার? কি কি? লিম্ফোসাইট আর মনোসাইট, এই দুইটার মধ্যে কার নিউক্লিয়াসটা বড় আকারে? আর মনোসাইটের যে নিউক্লিয়াস সেটার আকার কেমন? নিউক্লিয়াসের আকারটা কেমন? কিডনির মতো। কি বুঝছো? তো আমরা আরেকটু পড়ে নিই যে ব্লাড গ্রুপ বা রক্তের গ্রুপটা কি। দেখো, একজন আশঙ্কাজনক বা মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন, তার রক্তের গ্রুপ বি পজিটিভ। আমরা টেলিভিশনে বা পেপার পত্রিকায় এরকম কিন্তু অ্যাড দেখে থাকি, তাই না? তো রক্তের গ্রুপ বা ব্লাড গ্রুপ কি আর কেনই বা এগুলো দরকার? তো দেখো যে অসংখ্য পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণায় দেখা গেছে যে বিভিন্ন ব্যক্তির লোহিত রক্তকণিকায় কি থাকে। দেখো, বিভিন্ন ব্যক্তির লোহিত রক্তকণিকায় এ এবং বি নামক কি থাকে, 2 ধরনের রক্তকণিকা থাকে। একটু
তো এ এবং বি নামক দুই ধরনের অ্যান্টিজেন থাকে এবং রক্তরসে স্মল এ এবং স্মল বি দিয়ে চিহ্নিত করা দেখো দুই ধরনের অ্যান্টিবডি থাকে। এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে, রক্তে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে মানুষের রক্তের গ্রুপকে বিভিন্ন মানে দলে ভাগ করা হয়, সেটা কি বলা হচ্ছে ব্লাড গ্রুপ। তো একজন বিজ্ঞানী যার নাম ছিল কার্ল ল্যান্ডস্টেনার 1901 সালে মানুষের রক্তের শ্রেণীবিন্যাস করেন এবং তা এ বি এবং ও এই 4টি গ্রুপের নামকরণ করেন। তাহলে কয়টা গ্রুপের নামকরণ করেছিলেন? 4টি। কোন বিজ্ঞানী? কার্ল ল্যান্ডস্টেনার। কত সালে? 1901 সালে। ঠিক আছে, তো এইটাই মূলত পরবর্তীতে রক্তের গ্রুপ হিসেবে ই করা হয়েছে। তো এখানে দেখো এ গ্রুপ, যেটা গ্রুপ এ, এই শ্রেণীর রক্তে এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিবডি থাকে। তো অ্যান্টিজেন যেটা, সেটাকে ক্যাপিটাল লেটার দিয়ে চিহ্নিত করা হয়, আর যেটা অ্যান্টিবডি সেটাকে স্মল লেটার দ্বারা চিহ্নিত করা হয়। কি বুঝছো? বি এর ক্ষেত্রে দেখো অ্যান্টিজেন ক্যাপিটাল বি দিয়ে আর অ্যান্টিবডিকে ক্যাপিটাল এ দ্বারা, মানে একটা অপরটার অপোজিট। খেয়াল করছো? এর ক্ষেত্রে থাকে বি অ্যান্টিবডি আর অ্যান্টিজেন বি এর ক্ষেত্রে থাকে এ অ্যান্টিবডি। এটা বুঝছো? আর এ বির ক্ষেত্রে দেখো যে এ এবং বি অ্যান্টিজেন থাকে এবং কোনো অ্যান্টিবডি থাকে না। আর ও এর ক্ষেত্রে দেখো যে এখানে কোনো অ্যান্টিজেন থাকে না কিন্তু এ এবং বি অ্যান্টিবডি থাকে। অর্থাৎ ও গ্রুপের যাদের রক্ত অ্যান্টিজেন না থাকার কারণে তারা কি করে? সবাইকে রক্ত দিতে পারে। আর এ বি গ্রুপের রক্তে অ্যান্টিবডি না থাকার কারণে তারা সবার রক্ত নিতে পারে। এটা কি বুঝছো? ও গ্রুপের রক্তে দেখো এখানে কোনো অ্যান্টিজেন থাকে না। অ্যান্টিজেন না থাকার কারণে যাদের রক্তের গ্রুপ ও, তারা সবাইকে রক্ত দিতে পারে। আর এবি গ্রুপ রক্তে দেখো যে এ এবং বি অ্যান্টিজেন থাকে কিন্তু এখানে কোনো অ্যান্টিবডি থাকে না, না থাকার কারণে এরা সবার রক্ত গ্রহণ করতে পারে। এটা কি বুঝছো? যে কোনো গ্রুপের রক্তই গ্রহণ করতে পারবে। আর ও যারা আছে তাদের শুধু ও গ্রুপেরই নেওয়া লাগবে। হ্যাঁ, তাদের শুধু ও গ্রুপের রক্তই নেওয়া লাগবে। তো আগামী ক্লাসে আমরা এই বিষয়গুলো ডিটেল আলোচনা করব, ঠিক আছে? তো আজকে যেটুকু আমরা পড়ালাম এইটুকু সবাই ভালো করে শিখবা, আর যদি কোনো অসুবিধা থাকে সেটা আমাকে জানাবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তাহলে এ পর্যন্তই। আগামী দিন আরো একটি বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।